আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব সিনেমাটার নাম হচ্ছে ফতে। ফতে রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখ। ফতে সিনেমাটাতে নাম ভূমিকায় অভিনয় করেছে সোনু সুদ, এছাড়া রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ এবং নাসিরউদ্দিন শাহ। সিনেমার প্রথমেই আমরা একটা অ্যাকশন দৃশ্য দেখতে পাবো, যেটা কিনা অ্যাকচুয়ালি সিনেমার শেষ দৃশ্য। তো কাহিনী শুরুতে আমরা দেখতে পাবো ফতে সিং অর্থাৎ সোনু সুদ, সে পাঞ্জাবের একটা গ্রামে বাস করে। তার একটা ডেইরি ফার্ম আছে, তার ডেইরি ফার্মে কিছু লোকজন কাজ করে এবং তার ফ্যামিলিতে অন্য কেউ নেই। তার পাশের বাড়িতে একটা ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলির একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে নিমরতকর। নিমরতকর ফতে সিংকে বড় ভাইয়ের মতো দেখে এবং প্রতিদিন ফতে সিং ঘুম থেকে ওঠার আগেই ফতে সিং এর জন্য এক গ্লাস চা রেখে সে তার কাজে চলে যায়। ফতে সিং ঘুম থেকে ওঠার পরে সে চা খায় এবং তারপরে সে তার নিজের ডেইরি ফার্মের কাজে চলে যায়। ফতে সিং এর ডেইরি ফার্মের একজন ব্যক্তিকে আমরা নিমরতের কাছে আসতে দেখি এবং তাদের দুজনের কথা থেকে আমরা বুঝতে পারি যে তারা দুজনেই কোনো একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে। প্রবলেমটা যে অ্যাকচুয়ালি কি সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা হয় না। ব্যক্তি শুধু নিমরতকে এটা বলে যে আমি যদি এই প্রবলেম থেকে বেরোতে না পারি তাহলে আমার সামনে মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। নিমরত তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তারপর তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই ওই ব্যক্তির কাছে কন্টিনিউ কল আসতে থাকে এবং তাকে ব্ল্যাকমেল করা হয় টাকার জন্য। টাকা পরিশোধ করতে না পেরে এবং নিশ্চয়ই সে কোনো একটা বড় প্রবলেমে ফেসেছিল, সেই লোকলজ্জার হাত থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি যেখানে ফতে সিং এর ফার্মে কাজ করতো সে সুইসাইড করে। সে সুইসাইড করার পরে আমরা দেখতে পাই যে নিমরত পাঞ্জাব ছেড়ে চলে আসে। নিমরত যে পাঞ্জাব ছেড়ে কোথায় গেছে সেটা কিন্তু নিমরত কাউকে বলে যায় না। এরপরে আমরা দেখতে পাই নিমরতের বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ এসে নিমরতের মাকে হ্যারাস করে। পুলিশ নিমরতের মাকে বলে যে নিমরত অনেকের টাকা পয়সা মেরে সেখান থেকে পালিয়ে গেছে। নিজের ডেইরি ফার্মের কর্মচারী সুইসাইড এবং নিমরতের হঠাৎ করে পাঞ্জাব থেকে গায়েব হয়ে যাওয়া ব্যাপারটা ফতে সিং এর কাছে অস্বাভাবিক লাগে। এরপরে নিমরতের মা যখন কান্নাকাটি জুড়ে দেয় তখন ফতে সিং ডিসাইড করে সে নিমরতকে খুঁজতে বেরোবে এবং নিমরতকে খোঁজার জন্য সে শহরে চলে আসে। তো বন্ধুরা, কাহিনী আগে শোনানোর আগে ফতে সিং সম্বন্ধে কিছু কথা বলে রাখা দরকার। ফতে সিং অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সরকারের এজেন্সির হয়ে কাজ করতো। এখন এক্সাক্ট কোন এজেন্সির হয়ে কাজ করতো সেটা তো সিনেমাতে দেখানো হয়নি, তো সেটা হতে পারে র কিংবা অন্য কোনো এজেন্সি। ফতে সিং সরকারের যে এজেন্সির হয়ে কাজ করতো সেই এজেন্সির মেন ডিউটি ছিল সরকারের জন্য যে কোনো থ্রেটকে ডেমোলিশ করা, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ফতে সিং এর একটা অ্যাক্টিভিটিতে দেখতে পাবো যে ফতে সিং সরকারের হয়ে আমেরিকাতে গিয়েও সরকারের জন্য থ্রেট ডেমোলিশ করে এসেছে। তো সরকারের থ্রেট ডেমোলিশন ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে ফতে সিং এর মধ্যে যে অদম্য এনার্জি আর শক্তি রয়েছে সেটা আমরা সিনেমার প্রথম দৃশ্যেই দেখতে পাবো। তো শারীরিক দক্ষতার পাশাপাশি ফতে সিং এর ব্রেনও কিন্তু খুব ভালো কাজ করে এবং নিমরতকে যে কেউ বা কারা ব্ল্যাকমেল করছিল সেটা ফতে সিং আস্তে আস্তে জেনে যায়। এরপর এই পর্যায়ে এসে ফতে সিং এর কাছে একটা ফোন আসে, সেটাকে বলে যে সে নিমরত সম্বন্ধে কিছু ইনফরমেশন জানে। এরপরে আমরা দেখতে পাই ফতে সিং এর সাথে জ্যাকলিনের দেখা হয়। অ্যাকচুয়ালি জ্যাকলিনই ফতে সিং কে ফোনটা করেছিল। এখানে জ্যাকলিনের চরিত্রের নাম খুশি। ফতে সিং যখন খুশির কাছে নিমরত সম্বন্ধে জানতে চায়, খুশি তখন ফতে সিংকে জানায় যে নিমরত তার সাথে কন্ট্যাক্ট করেছিল কিন্তু নিমরতের সাথে তার দেখা হয়নি। তার মানে নো ডাউট নিমরত কোনো বিপদে পড়েছে। তবে এটা সে শিওর যে নিমরতকে কিডন্যাপ করে কোথাও আটকে রাখা হয়েছে। তবে এক্স্যাক্টলি খুশি এটা জানে না যে নিমরতকে কে বা কারা আটকে রেখেছে। তবে নিমরতকে যে থ্রেট দিচ্ছিল তার নাম ঠিকানা খুশি আগে থেকে কালেক্ট করে রাখে এবং সে সেটা ফতে সিংকে দিয়ে দেয়। ফতে সিং এরপরে সেই ব্যক্তিকে কন্টিনিউ ফলো করতে থাকে। তো 3-4 দিন তাকে ফলো করার পরে ফতে সিং তার সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা করতে গিয়ে নিমরতের ঠিকানা জানতে চায় এবং নিমরতের কি বিপদ হয়েছে সেটাও জানতে চায়। তো ফতে সিং যার সাথে দেখা করতে গেছিল সে অ্যাকচুয়ালি ছিল ডন প্রকৃতির লোক এবং তার দলে বেশ কিছু শক্তিশালী হেঞ্চম্যান ছিল। তো তারা ফতে সিংকে একা দেখে তারা ভাবে ফতে সিং হয়তো তাদের সাথে ঠাট্টা ইয়ার্কি মারছে। তারা ফতে সিংকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, নাহলে তুমি এখানে মারা পড়বে, আর তোমার বোন কোথায় আছে সেটা আমরা জানি না। এবং নিমরতের সম্বন্ধে তারা দুই একটা খারাপ সেন্টেন্স ডেলিভারি করে। ফতে সিং সেখান থেকে বেরিয়ে তো যায় না, বরং মেন দরজা বন্ধ করে এক এক করে সেখানে সবাইকে মেরে দেয়। সবাইকে মারার পরে ফতে সিং সেখান থেকে বেরিয়ে যায়। টোটাল 9 জন ব্যক্তিকে ফতে সিং সেখানে মার্ডার করে। আমরা পুলিশের টিমকে ঘটনাস্থলে আসতে দেখি। সে যে সিনিয়র অফিসার সে একটু রীতিমতো আশ্চর্য, এতগুলো মার্ডার কে করলো, এবং সে খুনের স্টাইল দেখে এটা বুঝে যায় যে এটা কোনো গ্যাং ওয়ার না, এমন কোনো ব্যক্তি এই 9 জনকে খুন করেছে যার খুন করার ব্যাপারে যথেষ্ট দক্ষতা আছে এবং সে এই ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত। এরপরে ঘটনাস্থলের বাইরে সিসিটিভি ক্যামেরা থেকে তারা ফতে সিংকে খুঁজে বের করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এটা বোঝা যায় যে ফতে সিং ঘটনার দিন ঘটনাস্থলের বাইরে কন্টিনিউ 4 ঘন্টা বসেছিল। এখান থেকে তাদের সন্দেহ হয় যে সিসিটিভি ক্যামেরাতে যে ব্যক্তিকে দেখা গেছে দীর্ঘক্ষণ বসে থাকতে সেই ব্যক্তি হয়তো এই কাজটা করেছে। তো পুলিশ ফতে সিংকে খুঁজে বের করে এবং তার পেছনে টিকটিকির মতো লেগে থাকে। ফতে সিং কিন্তু এটা বুঝতে পারে যে পুলিশের লোক তার পেছনে লেগে আছে। তো ফতে সিং তাদেরকে ডেকে সামনে নিয়ে আসে। এখানে পুলিশ অফিসার এবং ফতে সিং এর মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু ডিসকাশন হয়, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে পুলিশ অফিসার বুঝে গেছে ফতে সিং খুন করেছে, ফতে সিং এটা বুঝে গেছে যে পুলিশ অফিসার তাকে সন্দেহ করছে। পুলিশের জন্য দুর্ভাগ্যের বিষয় হলো ফতে সিং পুলিশের মুখের উপর এটা বলে দেয় যে আপনি কোনো প্রমাণ খুঁজে পাবেন না, কারণ ফতে সিং এতটাই এক্সপার্ট ছিল এই ব্যাপারে, তার এগেইনস্টে যত রকমের প্রমাণ ছিল সবকিছু সে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আসে।
সিনেমার এই পর্যায়ে কাহিনীতে দুটো নতুন চরিত্রের আগমন ঘটে। তার মধ্যে একজন হচ্ছে নাসিরুদ্দিন শাহ আর একজন হচ্ছে বিজয় রাজ। নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারের নাম রাজ্জাক এবং বিজয় রাজের ক্যারেক্টারের নাম হচ্ছে সত্যপ্রকাশ। রাজ্জাক এবং সত্যপ্রকাশ একই টিমের লোক এবং যারা কিনা এই সিনেমাতে মেন ভিলেনের পার্ট করছে। রাজ্জাক যেখানে তাদের নেটওয়ার্কের মেন মাথা, সেখানে সত্যপ্রকাশ রাজ্জাকের আন্ডারেই কাজ করে। আর ফতেহ সিং যেই ব্যক্তি এবং তার লোকজনকে মার্ডার করে এসেছে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি সত্যপ্রকাশের আন্ডারে কাজ করতো। সত্যপ্রকাশের দলের 8 থেকে 9 জন লোককে একসাথে মেরে দিয়েছে এবং সেটা এত বিভৎস ভাবে, তো সেখানে সত্যপ্রকাশ একটু চিন্তিত যে কাজটা কে করলো, তার কোনো অপোনেন্ট পার্টি এই কাজটা করেছে কিনা সে খুঁজতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই সত্যপ্রকাশ খবর পেয়ে যায় যে ফতেহ সিং নামে কেউ একজন এই কাজটা করেছে। শুধুমাত্র খবরই পায় না, ফতেহ সিং এর সমস্ত ডিটেলসে সে পেয়ে যায়। কিভাবে পেলো? অ্যাকচুয়ালি যে সিনিয়র পুলিশ অফিসার কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছিল এবং ফতেহ সিং এর সাথে যার কথা হয়েছিল সেই ব্যক্তি আসলে সত্যপ্রকাশের জন্যই কাজ করে এবং পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত খোঁজ খবর সেই সত্যপ্রকাশকে ডেলিভার করে। এদিকে ফতেহ সিং এসে দেখা করে তার পুরাতন বসের সাথে, অর্থাৎ সে যে এজেন্সির হয়ে কাজ করতো, কাজ করার সময় তার যে বস ছিল সে তার বসের সাথে দেখা করে এবং নিম্রতের ঘটনাটা তাকে খুলে বলে। এরপরে আমরা দেখতে পাই ফতেহ সিংকে সে একটা ফাইল দেয় এবং সেই ফাইলের মধ্যেই আমরা দেখতে পাই সত্যপ্রকাশের ছবি। নিম্রত যে ধরনের ট্যাবলের মধ্যে ফেসেছিল সেই ধরনের সমস্যার যত কমপ্লেন তাদের কাছে যে জমা পড়েছিল এবং তার যে ইনভেস্টিগেশন করেছিল তাদের টিম, তাদের এজেন্সি, সেখান থেকেই তারা সত্যপ্রকাশের নামটা জানতে পেরেছে। তো সত্যপ্রকাশের নাম, ছবি এবং ফাইলটা ফতেহ সিংকে তার পুরাতন বস হ্যান্ড ওভার করে। সত্যপ্রকাশের ফাইল ফতেহ সিংকে দেওয়ার সাথে সাথে তার বস তাকে এটাও বলে সত্যপ্রকাশ যেখানে থাকে সেটা কিন্তু একটা বাড়ি নয়, সেটা একটা রীতিমতো দুর্গ এবং তার চারপাশে প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে। তো তুমি যদি সত্যপ্রকাশের এগেইনস্টে কিছু করার চিন্তা ভাবনা করো তাহলে নিজের নিরাপত্তার ব্যাপারটাকে তুমি কেয়ারফুলি একটু ভেবে নিও। ফতেহ সিং যাওয়ার সময় শুধু এটা বলে যায় যে সত্যপ্রকাশের কোনো ক্ষতি করতে সে যাচ্ছে না, সে শুধু সত্যপ্রকাশের সাথে এক কাপ চা খেতে যাচ্ছে। এবার আমরা দেখতে পাই ফতেহ সিং সত্যপ্রকাশের সাথে দেখা করতে আসে। তো কোনো রকম কথার অপচয় না করে ফতেহ সিং সোজা তাকে জিজ্ঞাসা করে যে নিম্রত কোথায় আছে। প্রথমত সত্যপ্রকাশ অস্বীকার করে যে নিম্রত কোথায় আছে সেটা সে জানে না। ফতেহ সিং সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সত্যপ্রকাশকে থ্রেট দিয়ে যায় যে নিম্রত যদি তোমার কাছে থাকে আর নিম্রতের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তোমাকে কিন্তু পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। ফতেহ সিং যখন সত্যপ্রকাশের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখতে পাই সত্যপ্রকাশের বাড়ির বাইরে সত্যপ্রকাশের যত বডিগার্ড কিংবা সিকিউরিটি ছিল সবার ডেড বডি পড়ে আছে এবং খুব ব্যাডলি তাদেরকে মার্ডার করা হয়েছে। এবার কাহিনীর বাকি অংশ এক্সপ্লেন করার আগে এটা বলে নেওয়া দরকার নিম্রতকে কেন রাজ্জাক এবং সত্যপ্রকাশের টিম কিডন্যাপ করে রেখেছে। অ্যাকচুয়ালি নিম্রত কিন্তু সত্যপ্রকাশের কাছেই ছিল কিন্তু সেটা সে অস্বীকার করে গেছে। অ্যাকচুয়ালি যে ইস্যুটা নিয়ে ফতেহ সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশনের এই সময়ে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে মানুষকে সর্বশান্ত করা যায় অর্থনৈতিক দিক থেকে। আমাদের ফোনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোভনীয় অফার আছে। একটা স্ক্যাম চলছে, সেটা হচ্ছে সবার ফোনে মেসেজ আসে যে যদি কারো লোন লাগে সেই লোনটা তারা প্রোভাইড করে দেবে, কোনো থার্ড পার্টি প্রোভাইড করে দেবে এবং সেই লোন পাওয়ার প্রসেসটা হবে হ্যাসেল ফ্রি। আমরা যদি ব্যাংকে লোন নিতে যাই সেখানে আমাদের অনেক রকম কাগজপত্র জমা দিতে হয়। তো সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অনেক সময় থার্ড পার্টির অফারটাকে অ্যাকসেপ্ট করে দিই। তো তখন কি হয়, থার্ড পার্টি আমাদের থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয় এবং তারা লোন প্রোভাইড করে। তো তার কিছুদিন পরে সেই অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে সেই অ্যাকাউন্টের থেকে সমস্ত টাকা তুলে নেয়। এরপরে কি হয়, যে লোন নিয়েছে তাকে তো টাকাটা পরিশোধ করতেই হবে কিন্তু তার কাছে তো কোনো রকম টাকা পয়সা থাকে না। তো তাকে কন্টিনিউ থ্রেট করা হয়, তাকে ব্ল্যাকমেল করা হয় এবং এই জন্যই দেখা যায় কিছু লোক নিজের মান সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে। ঠিক একই ঘটনা ঘটেছিল ফতেহ সিং এর ফার্মে যে লোকটা কাজ করতো তার সাথে। অ্যাকচুয়ালি ওই ব্যক্তি লোন নিয়েছিল নিম্রতের মাধ্যমে, আর শুধুমাত্র ওই ব্যক্তি নয়, গ্রামের আরো অনেকেই নিম্রতের মাধ্যমে লোন নিয়েছিল। ওই ব্যক্তিকে যখন কন্টিনিউ ব্ল্যাকমেল করা হচ্ছিল ফোনে, সে সহ্য করতে না পেরে সে সুইসাইড করে। কিন্তু গ্রামের অনেক লোকই কিন্তু এই লোনটা নিয়েছিল। তো তারা যাতে এরকম কিছু না করে সেই জন্য খুশি শহরে চলে আসে এই গ্যাংয়ের যে মাথা রাজ্জাক এবং সত্যপ্রকাশের সাথে দেখা করার জন্য এবং তাদেরকে রিকোয়েস্ট করার জন্য যে তাদের গ্রামের লোকজনদের যেন কোনো রকম ক্ষতি না হয়। তো যখন রিকোয়েস্টে কোনো কাজ হয় না তখন নিম্রত কি করে, তাদের সার্ভারকে হ্যাক করে নেয়। সার্ভার হ্যাক করার ব্যাপারে নিম্রতকে সাহায্য করে খুশি এবং খুশির কিছু বন্ধু বান্ধব, যারা কিনা সবাই ছিল টেকনিক্যাল এবং এথিক্যাল হ্যাকার। সত্যপ্রকাশ এবং রাজ্জাকের নেটওয়ার্কের সমস্ত রিসোর্স হ্যাক করে নেয় এবং তাদের নেটওয়ার্ক থেকে সমস্ত রিসোর্স ডিলিট করে দেয়। ঘটনার পরেই তারা নিম্রতকে খুঁজে বের করে এবং নিম্রতকে ধরে রাখে। এরপরে আমরা চলে আসি আবার ফতেহ সিং এর কাহিনীতে। ফতেহ সিং যখন সত্যপ্রকাশকে থ্রেট দিয়ে চলে আসে, ফতেহ সিং তখন থাকছে খুশির সাথে খুশির বাড়িতে। তো সত্যপ্রকাশ তার কিছু লোকজনকে পাঠায় ফতেহ সিংকে খুন করার জন্য। তো তারা খুশির বাড়িতে গিয়ে অ্যাটাক করে এবং সবাই ফতেহ সিং এর হাতে মারা পড়ে। ফতেহ সিং তখন বুঝতে পেরে যায় খুশির বাড়িতে থাকাটা সেফ নয়, তখন সে খুশিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পাশাপাশি আমরা এটা দেখতে পাই যে সত্যপ্রকাশ নিম্রতকে ধরে রেখেছে এবং তারপরে যথেষ্ট টর্চার করেছে এবং তার থেকে বারবার সেই রিসোর্সগুলো ফেরত চাইছে। সত্যপ্রকাশ নিম্রতকে এটাও বলে যে তাকে খোঁজার জন্য পাঞ্জাব থেকে ফতেহ সিং নামে কেউ একজন এসেছে। সত্যপ্রকাশ এবং রাজ্জাকের লোকেরা যখন ফতেহ সিং কিংবা খুশিকে ধরতে পারছে না তখন তারা মার্কেটে একটা ভুয়ো খবর ছাড়িয়ে দেয়।
তার টেকনোলজির মাধ্যমে ফতে সিং এর একটা ডিজিটাল ক্লোন সৃষ্টি করে এবং একটা স্পিড মার্কেটে ছড়িয়ে দেয়। ভিডিও ক্লিপে আমরা ফতে সিং এর স্পিচ শুনতে পাই, যেখানে ফতে সিং বলছে যে সমস্ত টাকা পয়সা সেই নিয়েছে এবং সে এটা করেছে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য। এই ভিডিও দেখার পরে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত লোক ফতে সিংকে খুঁজতে পেরে যায়। এরপরে আমরা দেখতে পাই সত্যপ্রকাশ একটা অনলাইন গেমের মাধ্যমে খুশিকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই ফতে সিং নিম্রতের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমে অ্যাটাক করে সত্যপ্রকাশের আড্ডাতে। সেখানে প্রচুর পরিমাণ লোকজন ছিল, সবাইকে ফতে সিং মারে, কিছু লোককে গুলি করে মারে, কিছু লোককে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের মাধ্যমে মারে, তারপরে সত্যপ্রকাশকেও মারে। এরপরে সে চলে যাবে এই চক্রের যে মাথা সে নাসিরউদ্দিন শাহ উর্ফে রাজ্জাকের কাছে, রাজ্জাকের কাছে গিয়ে সে রাজ্জাককেও মার্ডার করে দেবে। সিনেমার গল্প মোটামুটি এখানে শেষ। লাস্টে শুধু ছোট্ট একটা হিন্ট দেওয়া হয়েছে যে সিনেমার সেকেন্ড পার্ট আসলেও আসতে পারে। সিনেমার ফার্স্ট পার্ট যদি সুপারহিট হয় তাহলেই সিনেমার সেকেন্ড পার্ট আসবে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্প। এই সিনেমার গল্পের মধ্যে আহামরি কিছু কাহিনী নেই। সিনেমাটা বেসিক্যালি অ্যাকশনের সাথে একটা ডিজিটাল স্ক্যামকে কম্পেয়ার করে দেখানো হয়েছে। তবে যে ডিজিটাল স্ক্যামটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু পার্টিকুলারলি আমাদের চারপাশে হাড়ামশাই করতে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো সোনু সুদ যে ইস্যুটাকে বেছে নিয়েছে সিনেমাটা তৈরি করার জন্য, সেটা কিন্তু একেবারেই ফেলনা নয়, সেটা কিন্তু একটা কারেন্ট ইস্যু। আর এই সিনেমার ডিরেক্টর এবং প্রডিউসার দুটোই কিন্তু সোনু সুদ। ডিরেক্টর হিসেবে আমি বলবো সোনু সুদের কাজ কিন্তু খুব একটা খারাপ হয়নি। সে চেষ্টা করেছে হালকা ইমোশনাল টাচ, অ্যাকশন এবং একটা ডিজিটাল স্ক্যামকে কম্পাইল করে একটা সিনেমা তৈরি করা যায়। আর সেক্ষেত্রে আমি বলবো সে কিন্তু মোটামুটি সফল হয়েছে। আর সেক্ষেত্রে আমার মনে হয় সে মোটামুটি সফল হয়েছে। ডিরেক্টর হিসাবে তাকে খুব একটা কম নাম্বার দেওয়া যাবে না। আর অভিনয়ের কথা বলতে গেলে এই সিনেমাতে সোনু সুদ ছাড়া আর কাউকে কিন্তু তেমনভাবে ইউজ করা হয়নি। কিংবা নাসিরউদ্দিন শাহ যে লেভেলের অ্যাক্টর তাদেরকে কিন্তু সেই হিসাবে ব্যবহার করা হয়। এরপরে সিনেমার যে ডিপার্টমেন্টের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সিনেমার অ্যাকশন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো জায়গায় সিনেমাতে অ্যাকশন দেখানো হয়েছে, অ্যাকশনগুলো খুব ভালোভাবে কম্পাইল করা হয়। তবে অ্যাকশনগুলো কিন্তু বলিউড কিংবা সাউথের কোনো সিনেমার মতো না, অ্যাকশনগুলো পুরোপুরি কম্পাইল করা হয়েছে ইংলিশ সিনেমার মতো। অ্যাকশনগুলো দেখতে গেলে কখনো আপনার হিটম্যানের কথা মনে পড়বে, কখনো জন উইকের কথা মনে পড়বে, এবং একটা অ্যাকশন দিচ্ছে দ্য ইকুয়ালাইজার সিনেমার রিফ্লেকশন খুব ভালোভাবে বোঝা যাবে। এই সিনেমাটা যতটা জনপ্রিয়তা পাওয়ার কথা ততটা জনপ্রিয়তা হয়তো পাবে না। আর তার এক এবং একমাত্র কারণ হচ্ছে মালায়ালাম সিনেমা মার্কো। কিছুদিন আগেই আমরা মার্কো দেখেছি এবং মার্কোতে যে বিভৎস লেভেলের ভায়োলেন্স আর অ্যাকশন দেখানো হয়েছে, ফতে সিনেমাটার অ্যাকশন কিন্তু সেই লেভেলের নয়। যদি মার্কো সিনেমাটা রিলিজ না হতো, ফতে সিনেমা তার অ্যাকশনের জন্য আরেকটু বেশি জনপ্রিয়তা পেত এবং আরেকটু বেশি বিজনেস করতে পারত। তো যাই হোক, এই সিনেমাটা অবশ্যই একবার দেখার মতো, কারণ এই সিনেমাটা দেখতে গেলে আপনি কোথাও বোর ফিল করবেন না। আজকের মধ্যে এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার এক্সপ্লেনেশন রিভিউ আপনার ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন এবং রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহ পায়। থ্যাংক ইউ, গুড বাই।